এই স্টোরির আগের পার্ট ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে প্লেলিস্ট থেকে চেক করতে পারেন। গল্পের নাম টর্চার উইথ লাভ, পার্ট 30। তোমার ভালোবাসা, ঘৃণা, রাগ, জেদ, হাসি, কান্না, কষ্ট, স্বস্তি সবই আমার। তুমি আমাকে ছাড়া কাউকে দেখাতে পারবে না, বুঝলে? এইসব বলতে বলতে অভয় কিছুটা রাগে নিশির ঠোঁটে কিস করতে থাকে। নিশি বুঝতে পারে অভয় রেগে আছে, তাই সে তাকে কিছু বলে না, বরং তার চুলে হালকা করে হাত বুলিয়ে দিতে থাকে, যেন সে অভয়কে শান্ত করার চেষ্টা করছে। সিংহের মুখে রক্ত পড়লে যেমন তার ক্ষুধা আরও বেড়ে যায়, তেমনি অভয়েরও অবস্থাও ছিল। নিশির ঠোঁটে কিস করতে গিয়ে অভয়ের ক্ষুধা আবার বেড়ে যায়। সে নিশির ওপর আধিপত্য বিস্তার করতে থাকে। সে নিশিকে তার কোমর ধরে তুলে নেয়। নিশি তার পা অভয়ের কোমরে জড়িয়ে ধরে নিজেকে সামলানোর জন্য। অভয় নিশিকে তুলে সোফায় ফেলে দেয়, তারপর তার উপর এসে জন্তুর মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে। নিশি একটু কাঁদো কণ্ঠে বলল, অভয়, যথেষ্ট হয়েছে। আমি তোমাকে আর সহ্য করতে পারবো না। আমার এখনো সেখানে ব্যথা করছে। দাদি হলঘরে বসেছিলেন। তার সামনে একজন পুরোহিত বসেছিলেন। সেই পুরোহিত হাতে কয়েকটা মেয়ের ছবি ধরেছিলেন এবং সেই ছবিগুলো দাদিকে দিতে গিয়ে বললেন, দাদিমা, আপনার পুত্রবধূ দেখুন, মানে আপনি যাকে পছন্দ করবেন সেই বাড়ির বড় বউ হবে। এইসব মেয়েরা সুন্দরী, শিক্ষিত এবং উচ্চ পরিবারের, আপনার নাতির মতো সক্ষম। তারা সবাই তার সাথে ভালোভাবে দাঁড়াবে। দাদি পুরোহিতের হাত থেকে সেই ছবিগুলো নেন এবং তারপর মনোযোগ দিয়ে সব ফটো দেখতে শুরু করেন। কিছুক্ষণ পর দাদি পুরোহিতকে বললেন, ঠিক আছে, তুমি এখন এখান থেকে চলে যেতে পারো। আমি আমার সিদ্ধান্ত তোমাকে পরে বলবো। পুরোহিত হ্যাঁ সূচক মাথা নেড়ে কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়। পুরোহিত চলে যাওয়ার সাথে সাথে সাথী সেখানে এসে দাদিকে বললেন, মা, এই পুরোহিত কেন এসেছিলেন? সাথীর এই প্রশ্নে দাদি তার কড়া সুরে বললেন, মেয়েদের সম্বন্ধ নিয়ে এসেছে, অভয়ের জন্য। দাদি অভয়ের নাম নেওয়ার সাথে সাথে সাথী অবাক হয়ে গেলেন এবং তিনি সেভাবেই বললেন, অভয়ের জন্য সম্বন্ধ? হ্যাঁ, আমাদের অভয়ের জন্য সেই নেত্রাকে আমি পছন্দ করেছিলাম, কিন্তু সে তার নাক কাটিয়েছে। আমি জানি না সে কার সন্তানের মা হতে চলেছে এবং তার সাথেই থাকে। তাই এখন আমি অভয়ের জন্য আরেকটি মেয়ে দেখছি। সেই বড় বউ হবে, এই বাড়ির পুত্রবধূ এবং আমাদের অভয়ের অর্ধাঙ্গিনী। তুমি কেবল তোমার পুত্রবধূকে স্বাগত জানাতে শুরু করে ফেলো। দাদি এসব কথা বললেন আর সাথী এসব শুনে আরও অবাক হলেন। এখানে সাথী অবাক হয়ে গেলেন আর বংশের গলায় চমকে উঠল, ভাইয়ের কিসের জন্য মেয়ে? আমার ভাই কি দ্বিতীয়বার বিয়ে করবে? বংশ সিঁড়ি দিয়ে হলের দিকে আসছিল, মিষ্টিও সঙ্গে ছিল। দাদি যে সিদ্ধান্ত নিচ্ছেন তাতে সবাই অবাক হয়ে গিয়েছিল। সাথী আবার বললেন, মা, এসব তাড়াতাড়ি হয়ে গেল না? তোমার একবার অভয়কে জিজ্ঞাসা করা উচিত ছিল। এই বিষয়ে সাথী বললে দাদি রাগান্বিত কণ্ঠে বললেন, আমি যা চাই সে তাই করবে এবং আমি এই বিষয়ে কারো মতামত চাই না। সন্ধ্যার সময়
আজ অভয় নিশি সারা দিন জঙ্গলে কাটিয়েছে, কিন্তু এখন সন্ধ্যার পর দুজনেই সেখান থেকে চলে যাচ্ছে। এই মুহূর্তে দুজনেই গাড়িতে বসে আছে। অভয় ড্রাইভিং সিটে আর নিশি তার পাশে বসে অভয়ের দিকে তাকিয়ে আছে। অভয় নিশির অপলক দৃষ্টিতে দেখে বলল, কি দেখছো? আমার সাথে কথা বলবে না? নিশি গর্জন কণ্ঠে কথা বলল। তাতে অভয় এখন নিশির হাতটা ধরতে শুরু করে, কিন্তু নিশি হাত ঝাড়া দিয়ে আবার গর্জন কণ্ঠে বলে, এমনকি আমাকে স্পর্শও করবে না। নিশির কথাগুলো শুনে অভয় চোখ বুলিয়ে নেয়, তারপর হঠাৎ সিট থেকে উঠে নিশির ওপর চলে আসে আর নিশির মুখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বিবি, তুমি আমার সম্পত্তি। তুমি বুঝতে পেরেছ? আমি যখনই মনে করব, আমি যেভাবে মনে করব, আমি তোমাকে সেভাবেই ভালোবাসবো। এবং এখন তোমার এই নাটঙ্কি বন্ধ করো, নইলে আমার আবার মুড হয়ে গেলে। অভয়ের অসম্পূর্ণ কথোপকথনের মাঝে নিশি তার হাত অভয়ের ঠোঁটে রেখে তার মুখ বন্ধ করে। তারপর সে এখন অভয়ের মুখের দিকে তাকিয়ে বলে, আমি কোনো নাটঙ্কি দেখাচ্ছি না। নিশি মুখ ভার করে কথা বলল, তাতে ওকে খুব কিউট লাগছিল। তাই অভয় তার গালে চুমু খেয়ে আদর করে বলে, আই লাভ ইউ। নিশি এবার হাসে। সে অভয়ের গালে চুমু খেয়ে আদর করে বলে, আই লাভ ইউ টু। আবার বলো। এই কথা শুনে অভয় কথা বলল। নিশি আবার অভয়ের দিকে তাকিয়ে বলল, অভয়, আবার তোমার পাগলামি শুরু করো না, এবং এখান থেকে চলো যাই। অভয় নিশির কথা শোনে না। নিশি একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। এখন চলো। নিশিকে অভয়ের জেদ পূরণ করতে হয়, যার কারণে অভয় খুশি হয়। সে নিশির ঠোঁটে হালকা চুমু খায়, তারপর নিজের সিটে বসে গাড়ি স্টার্ট করে জঙ্গল থেকে দূরে চলে যায়। ঘন্টা পরে প্রায় রাত হয়ে গেছে। অভয়ের গাড়ি এসে তার ভিলার সামনে দাঁড় করালো। অভয় বেরিয়ে এলো। তারপর সে নিশির দিকে গিয়ে তাকে কোলে তুলে নিল। নিশি ভিলা দেখে প্রশ্ন করল, অভয়, আমরা এখানে? অভয় বলল, হ্যাঁ, কেন? তোমাকে এখনও আমার থেকে দূরে তোমার বাড়ি থাকতে হবে? কিন্তু আমি তোমাকে থাকতে দেব না। অভয় নিজেই প্রশ্ন করেছিল এবং উত্তরও দিয়েছিল নিজেই। তারপর নিশিকে কোলে নিয়ে ভিলার ভেতরে যাওয়ার দিকে পা বাড়ালো। অভয় নিশিকে নিয়ে তার রুমে আসে। সেখানে সে নিশিকে বিছানায় শুয়ে তার চুলে হালকা চুমু দিয়ে বলে, তুমি বিশ্রাম করো। অভয় নিশিকে ছেড়ে যেতে লাগলো। নিশি তার হাত ধরে বলল, তুমি কোথায় যাচ্ছ? অভয় থেমে বলল, কোথাও না, শুধু কিছু কাজ আছে। অভয়ের এই কথাগুলো শুনে নিশি হ্যাঁ সূচক মাথা নেড়ে তার হাত ছেড়ে দিল। অভয় ওখান থেকে যায়। সেখান থেকেই যায় না, ভিলা থেকেই চলে যায়। চৌধুরী ম্যানশন। অভয় চৌধুরী ম্যানশনে পা রাখল। সেই হলের কাছে এলো যেখানে সাথী বসেছিলেন। অভয়কে দেখে সে বলল, আরে অভয়, কোথায় ছিলে? অভয় সাথীর কাছে গেল। সে তার পা ছুঁয়ে বলল, কোথাও না মা, আমি বিজনেসের জন্য বাইরে ছিলাম। ঠিক আছে, কিন্তু তোমার দাদি তোমার ওপর খুব রাগ করে আছেন। গিয়ে তার সাথে দেখা করো। যখন থেকে সে এখানে এসেছে
তখন থেকে সে তোমার সম্পর্কে জিজ্ঞেস করছে। সাথী এই কথা বলল, যার উপর প্রথমে অভয় কিছুই বলেনি বা কোনো প্রতিক্রিয়াও করেনি। তখন ধীরে ধীরে হ্যাঁ সূচক মাথা নাড়ল। কিছুক্ষণ পর অভয় সেখান থেকে চলে যায়। সে দাদির ঘরে পৌঁছায়, যেখানে দাদি ছিলেন। তিনি বিছানায় শুয়েছিলেন, কিন্তু অভয়কে দেখে তিনি উঠে বসলেন। অভয় গিয়ে তার কাছে বসে বলে, দাদি কেমন আছো? অভয় এই প্রশ্ন করতেই দাদি রেগে গিয়ে বলল, এখন এখানে কেন এসেছো? আমি তোমাকে অনেকবার ফোন করেছি, কিন্তু তুমি একটুও পাত্তা দাওনি। দাদি, আমি বিজনেসের জন্য বাইরে ছিলাম, তাই। এটা অভয় বলছিল, যার উপর দাদি বললেন, ঠিক আছে, ঠিক আছে, তুমি যা বললে তা আমি মেনে নিলাম। এখন বলো কেমন আছো আর কোথায় থাকো আজকাল? হঠাৎ দাদির রাগ কমে গেল এবং তিনি অভয়ের সাথে তার পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলেন। দাদি আর নাতি দুজনে এভাবে কথা বলতে লাগলেন। কথোপকথনের মাঝখানে দাদি বললেন, অভয়, তুমি বিয়ে করো। দাদির এই কথাগুলো অভয়ের কানে পৌঁছাতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তিনি দাদির কাছ থেকে উঠে পড়লেন। যদিও তিনি দাদির সাথে এই বিষয়ে বিশেষ কিছু বললেন না। কিছুক্ষণ নীরবতার পরে তিনি তার স্বাভাবিক স্বরে এই কথা বলেন, দাদি, আমি বিয়ে করব না। দাদি জিজ্ঞেস করলেন, কিন্তু কেন? অভয় কোনো উত্তর দিল না। সে সেখান থেকে চলে গেল। আর তার এভাবে চলে যাওয়া দেখে দাদিকে রাগে ক্ষিপ্ত করে তুলে মনে মনে বলল, আমি মনে করেছিলাম যে এই ছেলেটি এই কথাই বলবে, কিন্তু আমি থামব না। অভয়, তোমাকে বিয়ে করতেই হবে। আমি এই বাড়ির একজন উত্তরাধিকারী চাই, যেটি তখনই সম্ভব যখন এই বাড়িতে পুত্রবধূ আসবে। তুমি তাকে বিয়ে করবে। দাদি এই কথাগুলো নিজেই বললেন এবং এমনভাবে বললেন যেন তিনি তার কথার ব্যাপারে খুব সিরিয়াস এবং কেউ তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে না। অপর প্রান্তে দাদির কথায় হয়তো অভয়ের মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, তাই সে চৌধুরী ম্যানশনে বেশিক্ষণ থাকে না। প্রায় 15 মিনিটের মধ্যে তার ভিলায় অভয় চলে আসে। আসলে চৌধুরী ম্যানশন থেকে অভয়ের ভিলা যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু অভয় এত দ্রুত গাড়ি চালিয়েছিল যে সে এত তাড়াতাড়ি তার ভিলায় পৌঁছে যায়। ভিলায় আসার সাথে সাথে অভয় তার রুমে চলে গেল। তার চোখ বিছানায় শুয়ে থাকা নিশির দিকে পড়ে যার চোখ বন্ধ আছে। নিশিকে দেখে অভয় তার থেকে এক মুহূর্ত দূরে থাকতে পারল না। সে বিছানায় গিয়ে নিশির পাশে শুয়ে পড়ে। নিশিকে এমন শক্ত করে জড়িয়ে ধরে যেন নিশিকে ছেড়ে দিলে সে ছেড়ে চলে যাবে। নিশির অনুভূতি পাওয়ার সাথে সাথে অভয়ের মুখে একটা স্বস্তির ভাব ফুটে ওঠে। অভয় নিশির অনুভূতিতে হারিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ চোখ বন্ধ করে শুয়ে থাকা নিশি চোখ খুলে অভয়ের মুখের দিকে তাকায়, আর সে তার মিষ্টি কণ্ঠে বলল, অভয়, তুমি চলে এসেছ? হঠাৎ নিশিকে জেগে থাকতে দেখে অভয় ভ্রু জড়া করে বলল, তুমি ঘুমাচ্ছিলে না? নিশি মাথা নাড়ে না আর বলে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি যেমন আমাকে ছাড়া ঘুমাতে পারো না, আমিও তোমাকে ছাড়া ঘুমাতে পারি না। হয়তো তোমার এই বুক আমারও শান্তির জায়গা হয়ে গেছে। নিশির কথা শুনে অভয় এক ভ্রু তুলে বলল, তাই নাকি?
নিশি হুঁ করে। বাই দ্য ওয়ে, তুমি খাবার খেয়েছ? এই প্রশ্নটি অভয় করলে যাতে নিশি বলল, আমি খেয়ে নিয়েছি। আমি শুধু তোমার আসার অপেক্ষায় ছিলাম যাতে আমি ঘুমাতে পারি। নিশি যখন ঘুমের কথা বলে তখন অভয় তাকে ঘুম পাড়িয়ে দিতে লাগলো। দুজনেই একে অপরের বুকের মধ্যে শুয়েছিল। অভয় নিশির চুলে হাত বুলিয়ে দিতে থাকে। অভয় নিশিকে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু নিশি চোখ পিটপিট করে অভয়ের মুখের দিকে তাকিয়েছিল। অভয় এই দেখে বলল, কি হয়েছে তোমার? ঘুমাচ্ছ না কেন? নিশি বলল, তোমাকে আমার কিছু বলার আছে। কি? একথা অভয় জিজ্ঞাসা করল। তাতে নিশি একটু চুপ হয়ে গেল। তারপর ইতস্তত করে নিচু গলায় বলল, অভয়, আমি চাকরি করতে চাই। নিশি কথা বলার সাথে সাথে অভয় চোখ সরু করে নিশির দিকে দেখতে লাগলো। আর অভয় তার দিকে এভাবে তাকানোতে নিশি ভয় পেয়ে গেল। সে ইতস্তত করে বলল, অভয়, আমি কিছু করতে চাই। নিজে কিছু করতে চাই। নিজের পায়ে দাঁড়াতে চাই। নিশি কথা বলছিল। এমন সময় অভয় বলল, ঠিক আছে, তুমি যা করতে চাও তাই করো। নিশি অভয়ের কথাগুলো শোনার সাথে সাথে নিশির মুখের অভিব্যক্তি এমন হলো যেন সে কিছু ভুল শুনেছে। তারপর হঠাৎ সে অভয়ের উপরে বসে পরম আনন্দে চিৎকার করে, সত্যি অভয়, তুমি রাজি হয়ে গেছো? তুমি রাগ করনি তো? অভয় নেতিবাচকভাবে মাথা নাড়ে, যা দেখে নিচে আরো খুশি হয়ে যায়। খুশিতে সে তার উপরে বসেই অভয়ের উপর বসেই লাফাতে থাকে। তখন হঠাৎ সে অনুভব করে যে তার শরীরে শক্ত কিছু লাগলো, যা অনুভব করে নিশির চোখ বড় বড় হয়ে যায়। সে অভয়ের দিকে বড় বড় চোখ করে তাকায়, যে নিশির দিকে এমন অভিব্যক্তি নিয়ে তাকিয়েছিল যে যেন সে বলতে চায়, এটা তোমারই ভুল। অভয়ের মুখের এই অভিব্যক্তি দেখে নিশি চোখ বন্ধ করে ফেলল। সেই শক্ত অংশ তাকে তখনও লাগছে। চোখ বন্ধ করে সে আতঙ্কে অভয়ের থেকে উঠতে শুরু করে। তখন অভয় তাকে টেনে তার ওপরে তুলে নিল। যখন অভয় কাজ করল, নিশি পুরোপুরি শুয়ে পড়ল অভয়ের ওপর। নিশি যখন অভয়ের উপরে শুয়ে থাকে, তখন কঠিন জিনিসটি সরাসরি নিশির স্পর্শকাতর অংশে স্পর্শ করে। নিশি অনুভব করল তার সারা শরীরে একটা তীক্ষ্ণ কাঁপুনি বয়ে যাচ্ছে। তার লোম দাঁড়িয়ে গেছে। সে ঘাবড়ে গিয়ে বলল, অভয়, আমি কিছু করিনি। অভয় তার মুঠিতে নিশির কোমর ধরে তাকে বিছানায় ফেলে দেয়। তারপর তার উপর এসে বলে, বিবি, আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। অভয়ের এই কথা নিশির কানে পৌঁছালে সে তার বন্ধ চোখ খুলে দেখল অভয় তার দিকে প্রচণ্ড অস্থিরতার সাথে এবং গভীর ইচ্ছা নিয়ে তাকিয়ে আছে, যেন সে তাকে মুহূর্তের মধ্যে খেয়ে ফেলবে। অভয়কে দেখে নিশির গলা শুকিয়ে যায়। সে বুঝতে পারছে না তার এখন কি বলা উচিত। নিশি চুপ হয়ে গেল। অথচ অভয় সম্ভবত এতটা মরিয়া যে নিশি কিছু বলার অপেক্ষাও করেনি। সে নিশির পায়ের মাঝখানে পৌঁছে গেল। নিশি একটা নাইটি পরা ছিল। অভয় সেটা তুলে ফেলল, তারপর ওর প্যান্টটি খুলে ফেলল। অভয় যখন নিশির সেন্সিটিভ পার্ট দেখে, তখন তার অস্থিরতা সীমা ছাড়িয়ে যায়।
সে উঠে তার